নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিপ্রদীপ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাবো উপন্যাসের 10ম পর্ব। মাস 5-6 পরে ঘুরতে ঘুরতে একবার গেলাম দাদার বাড়িতে। দাদা ছিল না বাড়ি। বৌদিদি বাটনা মাখা হাতে ছুটে বার হয়ে এলো। আমার হাত থেকে পুঁটুলিটা নিয়ে বললে, এসো এসো ঠাকুরপো, রোদ্দুরে মুখ রাঙা হয়ে গিয়েছে একেবারে। কই আসবে বলে চিঠি দেওনি তো? তাহলে একখানা গরুর গাড়ি স্টেশনে যেত। তখনই বৌদিদি চিনি ভিজিয়ে শরবত করে নিয়ে এলো। বললে, ঠাকুরপো, তোমার মায়া নেই শরীরে, এত দেরি করে আসতে হয়, উনি কেবল বলেন তোমার কথা। বিকেলে দাদা এলো। আমায় পেয়ে যেন হাতে স্বর্গ পেলে। কিসে আমার সুখ সুবিধে হবে, কিসে আমার বড় মাছ ভালো মন্দটা খাওয়ানো যাবে, এই জোগাড়ে ব্যস্ত হয়ে পড়ল। এরা বেশ সুখে আছে। দাদা যা চাইতো তা সে পেয়েছে। সে চিরকালই সংসারী মানুষ। ছেলে পুলে গৃহস্থালী নিয়েই ও সুখী, তাই নিয়েই ও থাকতে ভালোবাসে। ছেলেবেলা থেকে দাদাকে দেখে এসেছি। সংসার কিসে গোছালো হবে, কিসে সংসারের দুঃখ ঘুচবে, এই নিয়েই সে ব্যস্ত থাকত। লেখাপড়াই ছেড়ে দিলে আমাদের 2 পয়সা এনে খাওয়াবার জন্য। কিন্তু পরের বাড়িতে পরের তৈরি ব্যবস্থার গণ্ডির মধ্যে সেখানে তো কোনো স্বাধীনতা ছিল না। কাজেই দাদার সে স্বাদ তখন আর মেটেনি। যার জন্য ওর মন চিরকাল পিপাসিত ছিল, এতদিনে তার সন্ধান মিলেছে, তাই দাদা সুখী। দাদা ও বৌদিদি একই ধরনের মানুষ। নীর বাঁধবার আগ্রহ ওদের রক্তে মেশানো রয়েছে। বৌদিদির বাপের বাড়ির অবস্থা খারাপই। 51বর্তী প্রকাণ্ড পরিবারের মেয়ে সে। তার বাপের বাড়িতে সবাই একসঙ্গে কষ্ট পায়। সবাই ছেঁড়া কাপড় পরে, এক ঘরে পুরানো লেপ কাঁথা পেতে শীতের রাতে তুলো বেরোনো ওয়ারহীন ময়লা লেপ টানাটানি করে ছেলেপুলেরা রাত কাটায়। সব জিনিসই সকলের। নিজের বলে বিশেষ কোনো ঘরদৌড়ও নেই, তৈজসপত্রও নেই। সেই রকম ঘরে বৌদিদি মানুষ হয়েছে। এতকাল পরে সে এমন কিছু পেয়েছে যাকে সে বলতে পারে, এ আমার স্বামী, আমার ছেলে, আমার ঘরদোর। আর কারো ভাগ নেই এতে। এ অনুভূতি বৌদিদির জীবনে একেবারে নতুন। দাদা আমায় তার পরদিন সকালে ওর কপির ক্ষেত, শাকের ক্ষেত দেখিয়ে বেড়ালে। বৌদিদি বললে, শুধু ওদিক দেখলে হবে না ঠাকুরপো, তুমি আমার গোয়াল দেখে যাও ভাই এদিকে। এই দেখো, এই হচ্ছে মুংলি। মঙ্গলবারের সন্ধেবেলা ও হয়। এই সজনে গাছতলায় তখন গোয়াল ছিল। ও হলো সেই রাতেই বিষম ঝড় ভাই। গোয়ালের চালা তো গেল উড়ে। তারপরেই নতুন গোয়াল হয়েছে এই বৈশাখ মাসে। বৌদিদি বাছুরের গলায় হাত বুলিয়ে আদর করতে করতে বললে, বড্ড পয়মন্ত বাছুর। যে মাসে হলো সেই মাসেই ওর সেই মনিব আমায় শাঁখা শাড়ি পাঠিয়ে দিলে, ওর 2 টাকা মাইনে বাড়ালে। দিন কতক যাবার পরে বৌদিদির একটা গুণ দেখলাম, লোককে খাওয়াতে বড় ভালোবাসে। অবসর সময় কোনো ফকির, বৈষ্ণব কি চুড়িওয়ালি বাড়িতে এসে খেতে চাইলে নিজের মুখের ভাত তাদের খাওয়াবে। নিজে সে বেলাটা হয়তো মুড়ি খেয়ে কাটিয়ে দিলে। একদিন একটা ছোকরা কোথা থেকে একখানা ভাঙা খোল ঘাড়ে করে এসে জুটল। তার মুখেও গালে কিসের ঘা, কাপড় চোপড় অতি নোংরা, মাথায় লম্বা লম্বা চুল। 6-7 দিন রইল। দাদাও কিছু বলে না, বৌদিদিও না। আমি একদিন বৌদিদিকে বললাম, বৌদি, দেখছো না ওর মুখে কিসের ঘা? বাড়ির থালা গিলাসে ওকে খেতে দিও না। ওর ভালো ঘা নয়। ছেলেপুলের বাড়ি, ওকে পাতা কেটে আনতে বললেই তো হয়, তাতেই খাবে। 8 দিন পর ছোকরা চলে গেল। বোধহয় আরো 8 দিন থাকলে দাদা বৌদিদি আপত্তি করত না। বৌদিদি খাটতে পারে ভূতের মতো। ঝি নেই, চাকর নেই, এক হাতে কচি ছেলে মানুষ করা থেকে শুরু করে ধান সেদ্ধ, কাপড় কাচা, বাসন মাজা, জল তোলা, সমস্ত কাজই করতে হয়। কোনোদিন বেজার হতে দেখলাম না সেজন্যে বৌদিদিকে। এদের মায়ায় আমিও যেন দিন কতক জড়িয়ে গেলাম।
এরকম শান্তির সংসার কতকাল ভোগ করিনি, বোধহয় চা বাগানেও না, কারণ সেখানে বাবা মাতাল হয়ে রাত্রে ফিরবেন সে ভয় ছিল। ভেবে দেখলাম সত্যিকার শান্তি ও আনন্দ ভরা জীবন আমরা কাকে বলে কোনোদিন জানিনি। স্রোতের শ্যাওলার মতো বাবা স্ত্রী পুত্র নিয়ে এ চা বাগান ও চা বাগানে ঘুরে ঘুরে বেড়াতেন। শেষকালে না হয় কিছুদিন উমপ্লাং বাগানে ছিলেন। এতে মন আমাদের এক জায়গায় বসতে না বসতেই আবার অন্য জায়গায় উঠে যেতে হতো। এই সব নানা কারণে নিজের ঘর, নিজের দেশ, এমনকি নিজের জাতি বলে কোনো জিনিস আমাদের ছিল না। তার অভাব যদিও আমরা কোনোদিন অনুভব করিনি, অত অল্প বয়সে করবার কথাও নয়। বিশেষ করে যখন হিমালয় আমাদের সকল অভাবই পূর্ণ করেছিল আমাদের ছেলেবেলাতে। এখানে সকলের চেয়ে আমার ভালো লেগেছে বৌদিদিকে। আমি বৌদিদির ধরনের মেয়ে কখনো দেখিনি। যা তা জিনিস দিয়ে বৌদিকে খুশি করা যায়। যে কোনো ব্যাপার যত অসম্ভবই হোক না কেন বৌদিদিকে বিশ্বাস করানো যায়। খুব অল্পেই ভয় দেখানো যায়। ঠকিয়ে কোনো জিনিস বৌদিদির কাছ থেকে আদায় করা মোটেই কঠিন নয়। অথচ একটি সহজাত বুদ্ধির সাহায্যে বৌদিদি ঘর, কন্যা ও সংসার সম্বন্ধে দাদার চেয়েও ভালো বোঝে। বড় কিছু একটা আশা কখনো করে না। ভারী গোছালো, নিজের ধরনে ঠাকুর দেবতার ওপর ভক্তিমতী। কেবল একটা দোষ আমার চোখে বড় লাগে, নিজে যেসব কুসংস্কার মানে অপরকে সেই সব মানতে বাধ্য করবে। অনেক ব্যাপারে দেখলাম ভাবটা এইরকম। আমার সংসারে যতক্ষণ আছো ততক্ষণ তোমায় মানতেই হবে, তারপর বাইরে গিয়ে হয় মেনো, না হয় না মেনো। কড়া কথা বলে নয়, মিনতি অনুরোধ করে মানাবো। কড়া কথা বলতে বৌদিদি জানে না। টকের ঝাঁঝ নেই কোথাও বৌদিদির স্বভাবে, সবটাই মিষ্টি। সপ্তাহ 2 পরে ওদের ওখান থেকে বিদায় নিয়ে চলে এলাম। আসবার সময় দাদা বললে, শোন জিতু, 8 ঘরার বাড়ি সম্বন্ধে কি করা যাবে তুই একটা মত দিস। ছোট কাকিমা ঠিকই বলেছেন, ও বাড়ি আমরা ছাড়ব না। আর একটা কথা শোন, একটা চাকরি দেখে নে, এরকম করে বেড়াস নে। তোর বৌদিদি বলছিল এই বছরই তোর একটা বিয়ে দিয়ে দিতে। তারপর 2 ভাই মিলে ঘর বাড়ি করিয়ে আয়। দুজনে মিলে টাকা আনলে ভাবনা কিসের সংসার চালাবার? সংসারটা বেশ গড়ে তুলতে পারবো এখন। আর দেখ, পয়সা রোজগার করতে না পারলে, ঘর বাড়ি না থাকলে কি কেউ মানে? নিজের বাড়ি কোথাও একখানা থাকা চাই, নইলে লোকে বড় তুচ্ছ তাচ্ছিল্য করে। দাদার শুধু সংসার আর সংসার, আর লোকে আমার সম্বন্ধে কি ভাবলে না ভাবলে তাতেই বা আমার কি? লেখাপড়া শিখলে না কিছু দাদা। দাদা যেন কেমন হয়ে গিয়েছে, লোকে কি বলবে সেই ভাবনাতেই আকুল। দাদার ওইসব ছাপোষা গেরস্তালি ধরনের কথাবার্তায় আমার হাসি পায়। দাদার ওপর কেমন একটা মায়াও হয়। ভাবলুম কোথায় যাওয়া যায়। কলকাতায় গিয়ে একটা চাকুরি দেখে নেব। দাদা যদি তাতেই সুখী হয় তাই না হয় করা যাক। আমি নিজে বিয়ে করি আর না করি, ওদের সংসারে কিছু কিছু সাহায্য করা তো যাবে। নৈহাটির কাছে অনেক পাটের কল আছে। কলকাতায় না গিয়ে সেখানে গেলে কেমন হয়? পাটের কলে শুনেছি চাকরি জোটানো সহজ। কিন্তু শেষ পর্যন্ত কলকাতাতেই এলাম। মাস 2 কাটল। একটা মেসে থাকি আর নানা জায়গায় চাকরির চেষ্টা করি। কোনো জায়গাতেই কিছু সুবিধে হয় না। একদিন রবিবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড ধরে বেড়াতে বেড়াতে অনেক দূরে চলে গেছি। দমদমাও প্রায় ছাড়িয়েছি। হঠাৎ ঝড় বৃষ্টি এলো। দৌড়ে একটা বাগান বাড়ির ঘরে আশ্রয় নিলাম। ঘরটাতে বোধহয় বহুদিন কেউ বাস করেনি। ছাদ ভাঙা, মেঝে সিমেন্ট উঠে গিয়েছে। বাগানটাতেও জঙ্গল হয়ে গিয়েছে। একটা লোক সেই ভাঙা ঘরের বারান্দাটাতে শুয়েছিল। বোধহয় কদিন থেকে সেখানে সে বাস করছে। একটা দড়ির আলনায় তার কাপড় চোপড় টাঙানো। আমায় দেখে লোকটা উঠে বসল। এসো, বসো বাবা, বেশ ভিজেছ দেখছি বৃষ্টিতে, বসো। লোকটার বয়স 50-এর ওপর। পরনে গেরুয়া আলখাল্লা, দাড়ি গোঁফ কামানো। আমায় জিজ্ঞেস করলে, তোমার নাম কি বাবা? বাড়ি এই কাছাকাছি বুঝি? নাম বললাম, সংক্ষেপে পরিচয় দিলাম। বললে, বাবা, ভগবান তোমায় এখানে পাঠিয়েছেন আজ। তুমি বসো, তুমি আমার অতিথি, একটু মিষ্টি জল খেয়ে যাও।
আমি খেতে না চাইলেও লোকটা পিড়াপিড়ি করতে লাগলো। তারপর কথা বলতে বলতে হঠাৎ ডান হাতটা শূন্যে একবার নেড়েই হাত পেতে বললে, এই নাও। হাতে একটা সন্দেশ। আমি ওর দিকে অবাক হয়ে আছি দেখে বললে, আর একটা খাবে? এই নাও। হাত যখন ওঠালে আমি তখন ভালো করে চেয়েছিলাম, হাতে কিছু ছিল না। শূন্যে হাতখানা বার দুই নেড়ে আমার সামনে যখন পাতলে তখন হাতে আর একটা সন্দেশ। অদ্ভুত ক্ষমতা তো লোকটার। আমার অত্যন্ত কৌতূহল হলো। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আমি আর নড়লাম না সেখান থেকে। লোকটা অনেক গল্প করলে, বললে, আমি গুরুর দর্শন পাই কাশিতে। সে অনেক কথা বাবা। তোমার কাছে বলতে কি, আমি বাঘ হতে পারি, কুমির হতে পারি। মন্ত্র পড়া জল রেখে দেব, আমার গায়ে ছিটিয়ে দিলে বাঘ কুমির হয়ে যাব। আর একটা পাত্রে জল থাকবে, সেটা ছিটিয়ে দিলে আবার মানুষ হব। সাতক্ষীরাতে করে দেখিয়েছিলাম। হাকিম, উকিল, মোক্তার সব উপস্থিত সেখানে। গিয়ে জিজ্ঞেস করে আসতে পারো সত্যি না মিথ্যে। আমার নাম চৌধুরী ঠাকুর, গিয়ে নাম করো। আমি অবাক হয়ে চৌধুরী ঠাকুরের কথা শুনছিলাম। এসব কথা আমার অবিশ্বাস হতো যদি না এইমাত্র খালি হাতে সন্দেশ আনতে দেখতুম। জিজ্ঞেস করলাম, আপনি এখন কি কলকাতায় যাচ্ছেন? না বাবা, মুর্শিদাবাদ জেলায় একটা গাঁয়ে একটা চাঁড়ালের মেয়ে আছে। তার অদ্ভুত সব ক্ষমতা। খাগড়াঘাট থেকে কোচদুই তফাতে। তার সঙ্গে দেখা করব বলে বেরিয়েছি। আমি চাকরি বাকরি খুঁজে নেওয়ার কথা সব ভুলে গেলাম। বললাম, আমায় নিয়ে যাবেন? অবশ্যই, যদি আপনার কোনো অসুবিধা না হয়। চৌধুরী ঠাকুর কি সহজে রাজি হন? অতি কষ্টে মত করালুম। তারপর মেসে ফিরে জিনিসপত্র নিয়ে ফিরে এলাম। চৌধুরী ঠাকুর বললেন, এক কাজ করা যাক, এসো বাবা। আমার হাতে রেল ভাড়ার টাকা নেই, এসো হাঁটা যাক। আমি বললাম, তা কেন? আমার কাছে টাকা আছে, দুজনের রেল ভাড়া হয়ে যাবে। চাঁড়াল মেয়েটির কি ক্ষমতা আছে দেখবার আগ্রহে আমি অধীর হয়ে উঠেছি। খাগড়াঘাট স্টেশনে পৌঁছতে বেলা গেল। স্টেশন থেকে 1 মাইল দূরে একটা ছোট মুদির দোকান। সেখানে যখন পৌঁছেছি তখন সন্ধ্যা উত্তীর্ণ প্রায়। দোকানের সামনে বটতলায় আমি আশ্রয় নিলাম। রাত্রে শোবার সময় চৌধুরী ঠাকুর বললেন, আমার এই 2 টাকা রেখে দাওগে তোমার কাছে। আজকাল আবার হয়েছে চোর ছেঁচড়ের উৎপাত। তোমার নিজের টাকা সাবধানে রেখেছ তো? চৌধুরী ঠাকুরের ভয় দেখে আমার কৌতুক হলো। পাড়া গাঁয়ের মানুষ তো হাজার হোক, পথে বেরুলেই ভয়ে অস্থির। বললাম, কোনো ভয় নেই, দিন আমাকে। এই দেখুন, ঘড়ির পকেটে আমার টাকা রেখেছি। বাইরে থেকে বোঝাও যাবে না, এখানে রাখা সবচেয়ে সেফ। সকালে একটু বেলায় ঘুম ভাঙল। উঠে দেখি চৌধুরী ঠাকুর নেই। ঘড়ির পকেটে হাত দিয়ে দেখি আমার টাকাও নেই। চৌধুরী ঠাকুরের গচ্ছিত 2 টাকাও নেই। নিচের পকেটে 5-6 আনার খুচরো পয়সা ছিল, তাও নেই। মানুষকে বিশ্বাস করাও দেখছি বিষম মুশকিল। ঘণ্টাখানেক কাটল। আমি সেই বটতলাতে বসেই আছি। হাতে নেই একটা পয়সা। আচ্ছা, বিপদে ফেলে গেল তো লোকটা। মুদিটা আমার অবস্থা দেখে শুনে বললে, আমি চাল ডাল দিচ্ছি, আপনি রেঁধে খান বাবু। ভদ্রলোকের ছেলে এমন জুয়াচোরের পাল্লায় পড়লেন কি করে? দামের জন্য ভাববেন না, হাতে হলে পাঠিয়ে দেবেন। মানুষ দেখলে চিনতে দেরি হয় না। আপনি যা দরকার নিন এখান থেকে। ভাগ্যিস আপনার সুটকেসটা নিয়ে যায়নি। দুপুরের পর সেখান থেকে রওনা হয়ে পশ্চিম মুখে চললাম। আমার সুটকেসে একটা ভালো টর্চ লাইট ছিল। মুদিকে ওর চাল ডালের বদলে দিতে গেলাম, কিছুতেই নিলে না। পথে হাঁটি, একেবারে নিঃসম্বল অবস্থা। সন্ধ্যার কিছু আগে একটা বড় পাকুড় গাছের তলায় পথের ধারে জন কয়েক লোক দেখে সেখানে গেলাম। 4 জন পুরুষ মানুষ ও একটি 30-32 বছরের স্ত্রীলোক। তারা গাছতলায় উনুন জেলে রাঁধবার উদ্যোগ করছে। একজন বললে, কনে থেকে আসছেন বাবু? খাগড়াঘাট থেকে। তোমরা আসছো কোথা থেকে? আমরা আসতেছি তো বড় দূর থেকে, যাব কেঁদুলির মেলায়। একজন তামাক সেজে নিয়ে এসে বললে, তামাক ইচ্ছে করুন বাবু। ও জুড়ন, বাবুকে বসবার কিছু দে।
আমি তামাক খাই নে, তোমরা খাও। তোমাদের দেশ থেকে বেরিয়েছ কতদিন? জুড়ন বৈরাগী এগিয়ে এসে সঙ্গীর হাত থেকে হুঁকোটা নিয়ে বললে, বাবু, বড় কষ্ট। আর পূর্ণিমেতে বাড়ির বার হওয়া হয়েছে। রাস্তায় কি অনাবৃষ্টি, 3 দিন ধরে আর থামে না। জিনিসপত্র ভিজে একসা। প্রায় 50-60 কোষ এখান থেকে। নওদা চেনেন? সেই নওদার সন্নিপত্য আমাদের বাড়ি, হাতিবাঁধা গ্রাম, যশোর জেলা। গল্পগুজবে 8 ঘন্টা কাটল। জুড়ন বললে, দাদা ঠাকুরের খাওয়া দাওয়ার কি হবে? এক কাজ করুন দাদা ঠাকুর, আমাদের সঙ্গে সবই আছে। রসুই করুন, আমরা পেটসাদ পাবো এখন। ব্রাহ্মণের পাতের অন্ন কতকাল খাইনি। ও কাপাসির মা, পুকুর থেকে জলটা নিয়ে এসো, আর রাত করো না। আমি বিশেষ কোনো আপত্তি করলাম না। এদের সঙ্গ আমার বড় ভালো লাগছিল। ওই রাত্রে তাছাড়া যাবই বা কোথায়? রান্না চড়িয়ে দিলাম। কাপাসির মা আলু বেগুন ছাড়াতে বসল। ওদের মধ্যে একজনের নাম বাবুরাম। সে পুকুরে চাল ধুতে গেল। জুড়ন শুকনো কাঠকুটো কুড়িয়ে আনতে গেল। পথের ধারে এই দরিদ্র সরল মানুষগুলির সঙ্গে গাছতলায় রাত্রিযাপন জীবনের এক নতুন অভিজ্ঞতা। রাতটিও বেশ। কিরকম সুন্দর জ্যোৎস্না উঠেছে। নির্জন মাঠে জ্যোৎস্নায় অনেক দূর দেখা যাচ্ছে। এই জ্যোৎস্না রাতে আমার কেবল মনে হয় আমি আর সেসব জিনিস দেখিনি। কতদিন দেখিনি। যখন চিনতে শিখিনি তখন রোগ ভেবে যাকে ভয় করেছি কত, এখন তা হারিয়ে বুঝেছি কি অমূল্য সম্পদ ছিল তা জীবনের। বোধহয় মাঠের ধারের এই সবুজ দূর্বাগাসের শয্যায় শুয়ে চোখ বুজে ভাবলে আবার দৃষ্টিশক্তি ফিরে পাই। এইসব বিজন মাঠের শেষ প্রহরের জ্যোৎস্না ভরা রাত্রে মুখ উঁচু করে চেয়ে থাকলে অনন্ত পথের যাত্রীদের দেখা যায়। ওপর আকাশের জ্যোৎস্নামাখা বায়ুস্তর তাদের গমন পথে পথে দেহগন্ধে সুরভিত হয়। পরের দুঃখে কোনো দয়ালু আত্মা যে চোখের জল ফেলে, নদী সমুদ্রে ঝিনুকের মধ্যে পড়লে তা মুক্তা হয়। বিল বাউড়ের পদ্ম ফুলে পড়লে পদ্মমধু সৃষ্টি করে। আমার নিভে যাওয়া দৃষ্টি প্রদীপে আলো জেলে দিতে যদি কেউ পারে তো সে ওরাই পারবে। সীতার কথা মনে হয়। আচ্ছা, এই রাত্রে এতক্ষণ সে কি করছে? যে জীবনের মধ্যে সে আছে সে জীবনের জন্য সে তৈরি হয়নি। হয়তো রান্নাঘরে বসে এতক্ষণ এই রকম রাঁধছে। ও অত বই পড়তে ভালোবাসে, তাদের ঘরে একখানাও বই নেই। বই পড়া হয়তো সেখানে ঘোর অপরাধ, যেমন ছিল জ্যাঠাইমার কাছে। জীবনের যে কোনো আনন্দ ভরা অভিজ্ঞতার সময় সীতার ব্যর্থ জীবনের কথা আমার মনে না এসে পারে না। সবাই মিলে খেতে বসলাম। রান্না হলো বড়ির ঝোল, আলু ভাতে, পটল ভাজা। কাপাসির মাও বেশি দেখিয়ে দিল। কাল ঠিক এই সময় খাগড়াঘাটের পথে বটতলায় চৌধুরী ঠাকুর ভজন গাইছে। কি খারাপ লোকটা! টাকার দরকার ছিল, আমায় বললে তো আমি দিতামই। চুরি করে কি হলো? জুড়ন বৈরাগী খাওয়া দাওয়ার পরে গল্প করতে লাগলো। বললে, শুনুন দাদা ঠাকুর, এই যে কাপাসির মা দেখছেন, এর বাবা অনেক টাকা জমিয়ে মারা গিয়েছিল। খেত না, শুধু টাকা জমাতো। মরবার সময় ভাইকে বললে, অমুক জায়গায় মালসায় টাকা পোতা আছে, নিয়ে এসে আমায় দেখা। তাই পানচালার কোণে ভাঙা উনুনের মধ্যে মালসা পোতা ছিল, কেউ জানতো না। মরবার সময় তাই টাকার মালসা সামনে নিয়ে খোলে। টাকা দেখতে দেখতেই মরে গেল। সে টাকা কে পেলে তারপর? তারপর বুড়ো তো মরে গেল। তার ভাই রটালে মালসা শুদ্ধ টাকা সেই রাতেই গোলমালে চুরি হয়েছে। এমনকি টাকার অভাবে বুড়োর ছেড়াদ্দটাও হলো না। পেটের ওপর বাণিজ্য করে টাকা জমিয়ে গেল। নিজের ভোগে তো লাগলোই না, একটি মাত্র মেয়ে এই কাপাসির মা, তার ভোগেও হলো না। টাকার মালসা রাতারাতি কে যে কোথায় সরিয়ে ফেলল। কাপাসির মা ঝাঁঝের সঙ্গে বলে উঠল, হ্যাঁ গো হ্যাঁ, সরিয়ে ফেলতে এসেছিল পাড়ার লোক, যে নেবাসে নিয়েছে। আমি কি আর কিছু জানি নে না বুঝি নে? ধম্ম আছেন মাতার ওপর, তিনি দেখবেন। 6 মাসের মেয়ে নিয়ে বিধবা হয়ে লোকের দৌড় দৌড় ঘুরছি দুটো ভাতের জন্যে। আমার যিনি বাপের ধনে। বাবুরাম বললে, আর সাপমন্নি করো না বাপু, তোমার অদৃষ্টেতে থাকতো পেতে। বাদ দে ওসব কথা। উনুনে আগুন আছে কিনা দেখো তো, আর একটা কোলকে ধরাই।
ওদের মধ্যে আর একজন বললে, ও জুড়ন খুঁড়ো, সরবগঞ্জের বাজারে কাল দুপুরের আগে পৌঁছানো যাবে না? 2টোর কম হবে না, 6ডি কোষ, তার আগে খাওয়া দাওয়া করে নেওয়া যাবে। বাবুরাম বললে, এবার কেঁদুলির মেলায় লোক যাচ্ছে কই তেমন জুড়ন খুঁড়ো? সে বছর দেখেছিলে তো, পথে সারা রাতি লোক হাঁটত। অদ্ভুত লাগছিল এই রাতটি আমার কাছে। এত কথাও মনে এনে দেয়, ঘুম আর আসে না। ভাবছিলাম মানুষ এত অল্পেও সুখী হয়, আর সুখ জিনিসটা কি অনির্দেশ্য রহস্যময় ব্যাপার। এই নির্জন রাত্রে মুক্ত অপরিচিত প্রান্তরের মধ্যে তারাখচিত আকাশের নিচে শুয়ে সবাই সুখের স্বপ্ন দেখছে, কিন্তু একজনের সুখের ধারণার সঙ্গে অন্য আর একজনের ধারণার কি বিষম পার্থক্য। সকালে ওদের কাছ থেকে বিদায় নিয়ে পশ্চিম মুখেই হাঁটি। রাঢ় দেশের বড় বড় মাঠের ওপর দিয়ে পথ, রাঙা বালি, দিগন্তে তালবনের সারি, হয়তো মাঠের মাঝে প্রাচীনকালের প্রকাণ্ড দিঘি তালবনে ঘেরা। কি ফাঁকা জায়গা এসব! মনে হতো যেন সীমাহারা দিক সমুদ্রে ভেলা ভাসিয়ে চলেছি। কোনো অজ্ঞাত দিগন্তের বন নীল উপকূলে গিয়ে ভিড়ব। কোনখানে তমাল তরু নিকরে বনভূমি শ্যামায়মান, সেখানে গন্ধভরা অন্ধকার বীথিপথ বেয়ে অভিসারিকারা চিরদিন পা টিপে টিপে হাঁটে। বৃন্দাবনের দিন ফুরিয়ে গেল, মহাভারতের যুগ কেটে গেল। যমুনার তটে কেলি কদম্বের ছায়া কালের অন্ধকারে লুকিয়েছে, তবুও ওদের ও যাওয়ার শেষ হবে না, আমারও না। মাঠের পথের প্রথমটায় কেঁদুলির মেলার লোকজনের সঙ্গে দেখা হতো, পরে আর তেমন লোক দেখিনি। এত বড় মাঠের মধ্যে অনেক সময় আমি একাই পথিক। এই ধুধু সীমাহীন প্রান্তরে সূর্যাস্তের কি মূর্তি! আমাদের অঞ্চলে কোনোদিন তা দেখিনি। অন্ধকার হলে মাঠের মধ্যেই কতদিন রাত কাটিয়েছি। ছেলেবেলায় চা বাগানে কাটিয়ে এই শিক্ষা পেয়েছিলাম, রাত্রিতে যে কোথাও আশ্রয় নিতে হবে এ কথা মনেই ওঠে না। শীতের দেশ নয়, ঘন হিমারণ্যের হিংস্র সাপদ নেই এখানে। নিতান্ত নিরীহ নিরাপদ দেশ। এখানে নক্ষত্র ভরা মুক্ত আকাশের চাঁদোয়ার তলায় মাটির ওপর যা হয় কিছু একটা পেতে রাত কাটানোর মতো আনন্দ খাট পালঙ্কে শুয়ে পাইনি। একদিন এই অবস্থায় একটি নতুন অভিজ্ঞতা হলো, একটা অপূর্ব নাম না জানা অনুভূতির অভিজ্ঞতা। মুখে সে কথা বলা যায় না, বোঝানো যায় না, শুধু সেই বোঝে যার এরকম হয়েছে। সকালে বামুনহাটি বলে একটা গ্রামে এক গ্রাম্য হাতুড়ে কবিরাজের অতিথি হয়েছিলাম সেদিন। তার স্ত্রী একটি রণচণ্ডী। যতক্ষণ সেখানে ছিলাম তাঁর গালবাদ্যের বিরাম ছিল না। আমি গিয়ে সবে বসেছি, তিনি দৌড়ের আড়াল থেকে স্বামীর উদ্দেশ্যে আরম্ভ করলেন, ও অল্পে মিনসে, আমার সঙ্গে তোমার এত 70টা কিসের বলো দেখি? রান্নাঘরের রোয়াকে চালা তুলতে তোমায় বলেছে কে? গরমে একে ঘরের মধ্যে টেকা যায় না উনুন জ্বললে। যাও বা একটু হাওয়া আসতো, চালা তুললে হাওয়া আসবে তো। ও ডাকরা, ওই অগ্নিকুণ্ডের মধ্যে তোমার পিণ্ডি রাঁধবো, খেও। স্ত্রী চলে গেলে কবিরাজ মশাই বললেন, হাড় বলেন কেন মশাই? হাড় ভাজা ভাজা হয়ে গেল। শুনলেন তো দাঁতের বাদ্যি ওই রকম সদা সর্বদা চলছে। আর ঘোর সূচিবাই। দুনিয়ার সব জিনিস সব অশুদ্ধ। দিনের মধ্যে 7 বার নাইচে নিমোনিয়া হয়ে যদি না মরে তবে কি বলেছি। আজ 1 বছর ধরে ওই গোয়ালের এক পাশে তক্তাপোষ পেতে শোয়ে আলাদা। ঘরে সব জিনিস অশুদ্ধ, যে সেখানে কি শোয়া যায়? ওরকম ছিল না মশাই, ছেলেটা মরে গিয়ে অবধি ওই রকম। তারপর যে কথা বলছিলাম, বামুনহাটি থেকে বিকেলে বার হয়ে ক্রোশ 3 যেতে না যেতে সন্ধ্যা হয়ে গেল। মাঠের মধ্যে একটা ছোট নদী, রাস্তা থেকে একটু দূরে। নদী এত ছোট যে তাকে আমাদের দেশ হলে বলতো খাল। দুপারে রাঙা কাঁকড় বিছানো, ধারে ধারে কাঁটা ঝোপ আর তাল গাছ। সেখানে রাত্রি যাপন করব বলে মাটির ওপর ছোট শতরঞ্চিখানা পেতে তার উপরে বসলাম। কোনো দিকে জনপ্রাণী নেই। খালের ওপারে একটা তাল গাছের মাথায় শুকনো পাতা হাওয়ায় খড়খড় করছে। এই অন্ধকার প্রদোষে তাল গাছের মাথার ওপরকার আকাশে নিঃসঙ্গ একটি তারা। আমি একবার তারাটির দিকে চাইছি, একবার চারিদিকের নিস্তব্ধ পাতলা অন্ধকারের দিকে চাইছি। হঠাৎ আমার মনে কেমন একটা আনন্দ হলো।
সে আনন্দ এত অদ্ভুত যে বেদনা থেকে তা বেশি পৃথক নয়। সে পুলক চোখে জল এনে দিল, মনে কেমন একটা অনির্দেশ্য অভাবের অনুভূতি জাগিয়ে তুলেছে যেন। কিছুক্ষণ আগেও যে জগতে ছিলাম এ যেন সে জগৎ নয়। এ জগৎ যুগ যুগের তুচ্ছ জনকোলাহল, কত গভীর মাটির স্তরের নিচে চাপা পড়ে যাওয়ার জগৎ, ফুল ফুটে নির্জনে ঝরে পড়ার জগৎ, অজানা কত বনপ্রান্তরে কত অশ্রুভরা আনন্দ তীর্থের জগৎ, কত স্বপ্ন ভেঙে যাওয়া, কত আশার হাসি মিলিয়ে যাওয়া। শুধু নির্জনে চ্যুতবিথির তালি বন রেখার মাথার ওপর শ্যামলতার পার টানা সীমাহীন নীল শূন্যে বহুদূরের কোনো ক্ষীণ রশ্মি নক্ষত্রের সঙ্গে এ জগৎ এক। শতাব্দীতে শতাব্দীতে কত লক্ষ মনের আনন্দ, আশা, গর্ব, হাসি, দৃষ্টি, ক্ষমতার বাহাদুরি কোথায় মুছিয়ে নিয়ে ফেলে দেয়। ক্ষীণ দুর্বল হাত প্রিয়কে নির্মম জীবনের গ্রাস থেকে বাঁচাবার চেষ্টা করে, না বুঝে হাসে, খুশি হয় আশার স্বপ্নজাল বনে। অন্ধকারে কোন খনিগর্ভে চুনাপাথর হয়ে যায় তাদের হাড়। আবার নবীন বুকে নবীন আনন্দ জেগে ওঠে, আবার হাসি, আবার খুশি হাওয়া, আবার আশায় স্বপ্ন জাল বোনা। অথচ সব সময় তাদের মাথার উপর দিয়ে অনন্ত কালের প্রবাহ ছুটে চলে। পুরনো পাতা ঝরে পড়ে, নতুন গান পুরানো হয়ে যায়। গ্রহে গ্রহে, নক্ষত্রে নক্ষত্রে কত দৃশ্য অদৃশ্য লোকে, কত অজানা জীব জগতেও এরকম বেদনা, দীনতা, দুঃখ। দূরের সেসব অজানা লোকে ক্ষুদ্র গ্রাম্য নদীর দীর্ঘ বটগাছের ছায়ায় বয়ে যায়, তাদের শান্ত বনবিথির মূলে বহুদিন হারা প্রিয়জনের কথা ভাবে। নদীর স্রোতে শ্যাওলাদাম ভাসা জলে অনন্তের স্বপ্ন দেখে, যে অনন্ত তার চারধার ঘিরে আছে সব সময়। তার নিঃশ্বাসে, তার বুকের অদম্য প্রাণ স্রোতে, তার মনের খুশিতে, নাক্ষত্রিক শূন্য পাড়ের মিটমিটে তারার আলোয়। দূরের ওই দিকবলয় যেখানে চুপি চুপি পৃথিবীর পানে মুখ নামিয়ে কথা কইছে, শূন্য পথে অদৃশ্য চরণে দেবদেবীরা যেন সেই সন্ধ্যায় ওখানে নেমে আসেন। যখন নদী জল শেষ রৌদ্রে চিকচিক করে, কুলে কুলে অন্ধকার ফিরে আসে, পান কলস, শ্যাওলার ফুল কালো জলে সন্ধ্যার ছায়ায় ঢাকা পড়ে যায়, তখনই আমার মনে সব ওলটপালট হয়ে গেল। এমন এক দেবতার ছায়া মনে নামে যেন জ্যাঠাইমাদের শালগ্রাম শিলার চেয়ে বড়, আটঘরার বটতলার সেই পাথরের প্রাচীন মূর্তিটির চেয়ে বড়, মহাপুরুষ খ্রিস্টের চেয়েও বড়। চক্রবাল রেখায় দূরের স্বপ্নরূপে সেই দেবতারই ছায়া। এই বিশাল প্রান্তরে ম্লান সন্ধ্যার রূপে মাথার উপর উড়ে যাওয়া বালি হাঁসের সাঁই সাঁই পাখার ডাকে সেই দেবতা আমায় পথ দেখিয়ে দেন। আমি যা হারিয়েছি তা আর চাইনি। আমি চাই আজকের সন্ধ্যের মতো আনন্দ, এবং যে নতুন দৃষ্টিতে এই এক মুহূর্তের জন্য জগৎটাকে দেখেছি সে দৃষ্টি হারিয়ে যাবে জানি, সে আনন্দ জীবনে অক্ষয় হবে না জানি, কিন্তু আর একবারও যেন অন্তত তারা আসে আমার জীবনে। আজ এ পর্যন্তই। উপন্যাসের 11 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।